আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একদিকে দিল্লি সফরের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েও বাতিল, অন্যদিকে বাংলাদেশ কিনতে চাইছে চীনের J-10C যুদ্ধ বিমান। আবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে কথিত মক্কা জোটে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়েও শুরু হয়েছে আলোচনা। অর্থাৎ কূটনৈতিক বার্তাটা পরিষ্কার, ঢাকা যেন বলতে চাইছে দিল্লিকে কেয়ার করি না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভাবতেই পারে এমন কথা, কাকে কেয়ার করবে কিংবা কেয়ার করবে না। কিন্তু ভাবা এক জিনিস আর বলা আর এক জিনিস। মনের কথা সবসময় মুখে বলতে নেই, বলাটা উচিত নয়। আর আন্তর্জাতিক কূটনীতিতে তো এটা একটা অবশ্য মান্য কথা একটা। আর এটা যদি দুই প্রতিবেশী দেশের মধ্যে হয় তাহলে সমস্যা জটিলতর হয়ে যায়। আর এটাই হলো ভারত আর বাংলাদেশের মধ্যে এই আজকের যে তলানিতে এসছে সম্পর্ক, সেই সম্পর্কের একটা ছবি। প্রসঙ্গ ছিল চীনের কাছ থেকে J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান ক্রয়ের প্রসঙ্গ। এ খবর নতুন নয়, বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমে ঘুরছে। বলতে গেলে তারেক রহমানের চীন সফরের সময় থেকেই শোনা যাচ্ছে চীনের কাছ থেকে বেশ কিছু J-10C যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ। কতগুলো বিমান, কি দামে কেনা হবে, বেচাকেনার ডিটেলস, কবে নাগাদ কার্যকর হবে এই বিক্রি বাটা, এসব এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু তারই মধ্যে আজ তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান এই যুদ্ধ বিমান কেনার প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে এমন কিছু বলে ফেললেন যেটা বলার আদৌ কোনো দরকার ছিল না। চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনা হবে ভারতকে মোকাবিলা করার জন্য, এটা ভাবতে খুব বেশি মাথা ঘামাবার দরকার পড়ে না। কারণ যুদ্ধ হয় সাধারণত পড়শি দেশের সঙ্গে। বাংলাদেশ নিশ্চয়ই দূরের কোনো দেশের সঙ্গে লড়তে যাবে না। তার লড়াই হতে পারে মাত্র দুটো দেশের সঙ্গে, যাদের সঙ্গে তার সীমান্ত আছে, এক মিয়ানমার, দুই ভারত। মিয়ানমারের বাংলাদেশ সন্নিহিত এলাকা এখন আরাকান আর্মির কবজায়, আর ধর্মে বৌদ্ধ আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আদৌ মধুর নয়। সুতরাং যুদ্ধের সম্ভাবনা যে থাকতেই পারে আরাকান আর্মির সঙ্গে, এই সম্ভাবনা খুবই বাস্তব। এবং বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় যে দেশটির যুদ্ধের সম্ভাবনা, সেই দেশটি হলো ভারত। ভারতের সঙ্গে বাংলাদেশের যে যুদ্ধ হতে পারে কোনোদিন, এটা 2 বছর আগেও কেউ ভাবতে পারত না। কিন্তু আজ এই ভাবনা আদৌ অবাস্তব নয়। এতকাল বাংলাদেশ, মানে গত 75 বছর, প্রায় 50টা বছর ভারতকে নানাভাবে বিব্রত করেছে। সীমান্ত ঝগড়াঝাটি হয়েছে, সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছে। কিন্তু দু দেশের মধ্যে যুদ্ধ হতে পারে এমন ভাবনা কেউ ভাবেনি, ভাবতে পারেনি। কিন্তু 24-এর 5 আগস্টের পর প্রথমে মোহাম্মদ ইউনূসের 1.5 বছর এবং তারেক রহমানের 6 মাসের শাসনে সম্পর্ক এমন তেতো হয়ে গেছে দু দেশের মধ্যে যে যুদ্ধের ভাবনা একেবারে অসম্ভব নাও হতে পারে। এবং এই সম্ভাবনার কথা ভেবেই বাংলাদেশ এমন দুটি সিদ্ধান্তের ঘোষণা সম্প্রতি করেছে যে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহল এখন ভাবতে বাধ্য হচ্ছে যে ঢের হয়েছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখা আর নয়। 50 বছর ধরে যে সম্পর্ক টিকে ছিল অনেক ঝড়ঝাপটা সহ্য করে, সে সম্পর্ক আর রাখা যাবে না। এই দুই ঘোষণার একটি হলো সৌদি, পাকিস্তান, তুরস্কের সামরিক জোট মক্কা প্যাক্টে বাংলাদেশও সদস্য হতে চলেছে। এই ঘোষণা করেছেন স্বয়ং বাংলাদেশের সরকারের এক প্রতিমন্ত্রী। বলা বাহুল্য, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সামরিক জোট করলে
ভারতের ভুরু কুঁচকে যাবেই, তার সিকিউরিটি নিয়ে তাকে চিন্তা করতে হবে। আর বাংলাদেশের যে দ্বিতীয় সিদ্ধান্তটি হলো চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনা। আগেই বলেছি, চীনের কাছ থেকে বিমান কেনার বাংলাদেশি সিদ্ধান্ত যে আজ বা কাল খবরে এলো তা নয়, এ খবর বেশ কয়েক সপ্তাহ আগের। কিন্তু এবার এই বাংলাদেশি সিদ্ধান্তের সঙ্গে এমন কিছু কথা বলেছেন বাংলাদেশ সরকারের এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অপ্রয়োজনীয় হলেও সে কথা তিনি বললেন ভারতের ওপর গায়ের ঝাল মেটাতে এবং স্পষ্টত ভারতকে অপমান করার উদ্দেশ্যে। সেই সঙ্গে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠতা ও তাদের সঙ্গে বাংলাদেশের প্রেমের মাত্রা এখন কোন পর্যায়ে সেটা দেখাতে। ঘটনাটা কি বলি। তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান চীনের কাছ থেকে J-10C যুদ্ধ বিমান ক্রয়ের ঘোষণা করেই শুধু থেমে যাননি, এই বিমানের গুণপনা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, গত বছর মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, যা অপারেশন সিন্দুর নামে পরিচিত, সেই যুদ্ধে পাকিস্তান এই বিশেষ চীনা যুদ্ধ বিমানের সাহায্যে ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছিল। এবং এর দ্বারা তিনি ইঙ্গিতে এ কথাটা বলে দিলেন যে অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানের কাছে নাস্তানাবুদ যে হয়েছিল, তার মূলে আছে চীনের এই বিশেষ চীনা যুদ্ধ বিমানের কৃতিত্ব। আর জনাব জাহেদুর রহমানের এই বক্তব্যে ভারত স্বভাবতই ক্ষিপ্ত বা ক্ষুব্ধ হয়েছে। জাহেদুর রহমান এমন কোনো কেউকেটা ব্যক্তি নন যে প্রতিক্রিয়া জানাতে সঙ্গে সঙ্গে ভারতকে নেমে পড়তে হবে। এই তো বোধহয় মাসখানেক আগে তাকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল, তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না নিয়ে এসে সাধারণ পাসপোর্ট নিয়ে এসেছিলেন বলে। ভারত অফিসিয়ালি আজকে কিছু বলেনি বটে, তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও কয়েক ধাপ নিচে যে নেমে গেল, সেটা আজকে দিল্লির ভেতরের খবর থেকে আমার সেটা মনে হয়েছে। সাউথ ব্লকের কূটনৈতিক মহল জাহেদুর রহমানের এই মন্তব্যকে বালখিল্য সুলভ বক্তব্য মনে করছে। এই জন্যই মনে করছে যে অপারেশন সিন্দুরে পাকিস্তান নাস্তানাবুদ হয়েছিল, এটা শুধু ভারত মনে করে না, মনে করে সারা পৃথিবীর সমর বিশেষজ্ঞরা। বাংলাদেশের কোথায় কোন চ্যাংড়া উপদেষ্টা কি বলল তাতে কিছু এসে যায় না। আন্তর্জাতিক যুদ্ধ ও কৌশলগত বিশেষজ্ঞ এবং বিভিন্ন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে অপারেশন সিন্দুরে ভারতের স্পষ্ট অগ্রগতির কথা বলা হয়েছে। ভারতের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ভারতের যে আঘাত আনার সক্ষমতা এবং অভিযানের গতি প্রকৃতির ক্ষেত্রে ভারতের যে একটি স্পষ্ট কৌশলগত ও প্রযুক্তিগত সুবিধা বা ক্লিয়ার অ্যাডভান্টেজ ছিল, সেই কথা সবাই মেনে নিয়েছেন আজ। এই বিষয়ে বিশেষজ্ঞদের মূল্যায়নগুলো একটু দেখা যাক। একটা হচ্ছে 2025 সালের মে মাসে পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পর পরিচালিত এই অভিযানে ভারত দীর্ঘ পাল্লার সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি যেমন ব্রহ্মস ও অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল। সামরিক বিশ্লেষকদের মতে, আবার বলি ভারতের নয়, আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযানের গতি ও পরিকল্পনা ভারতের পেশাদারিত্ব এবং ভারতের উন্নত যুদ্ধ কৌশলের প্রমাণ দেয়। পারমাণবিক ভীতির বাধা অতিক্রম করার ব্যাপারে কি বলেছে? আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও সামরিক বিশেষজ্ঞদের অনেকে মনে করেন এই সংঘাত পাকিস্তানের দীর্ঘদিনের যে
ফুল স্পেকট্রাম নিউক্লিয়ার ডিটারেন্স বা পারমাণবিক প্রতিরোধের ধারণার সীমাবদ্ধতা প্রকাশ্যে এনেছে। পরমাণু বোমার জুজু দেখিয়ে ভারতকে বড় ধরনের জবাব দেয়া থেকে বিরত রাখা যায়নি। যৌথ সামরিক সমন্বয়ের ব্যাপারে কি বলেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা? যে ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 অঙ্গের স্থল, আকাশ ও নৌবাহিনী, তাদের মধ্যে উন্নত সমন্বয় এবং আন্তর্জাতিক আধুনিক প্রযুক্তির ব্যবহার কৌশলগত মহলে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে। এর বিপরীতে পাকিস্তানের অবস্থান কি? অন্যদিকে পাকিস্তানের সামরিক ও সরকারি পক্ষ ভারতের এই সাফল্য সংক্রান্ত দাবিগুলোকে স্বীকার করেনি। তারা দাবি করেছে যে ভারত বেসামরিক এলাকা ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল এবং পাকিস্তানও তাদের নিজেদের মতো পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছিল। সংক্ষেপে, সামরিক গতিশীলতা, প্রযুক্তিগত নিখুঁত ব্যবহার এবং পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ভারতের কৌশলগত অবস্থান অনুকূল ছিল বলে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ স্পষ্ট বলেছেন। যদিও আগেই বললাম, পাকিস্তান বলছে যে তারা নাকি এই যুদ্ধে ভারতের সাথে সমানে পাল্লা দিয়েছে। তো অপারেশন সিন্দুর কাদের জন্য স্থগিত হয়েছিল? মনে রাখবেন, সেটা পাকিস্তানের অনুরোধে। ডিজিএমও পাকিস্তানের, তারা ভারতের ডিজিএমওকে ফোন করে তারা এই জায়গাতে বলে যে যুদ্ধ থামান। যারা জিতে যায় তারা যুদ্ধ থামানোর জন্য ব্যাকুল হয় না। মুশকিলটা হচ্ছে বাংলাদেশ যে এসব জানে না তা নয়, কিন্তু তাদের ভারত বিরোধিতা এতটাই তীব্র এবং পাকিস্তান প্রেম এমন প্রবল যে অপ্রয়োজনীয় এসব কথা তাদের মুখ থেকে বেরিয়ে পড়েছে। আমার স্পষ্ট মনে আছে, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান ভারতের রাফাল বিমানকে ভূপাতিত করেছে। এই মিথ্যে খবরে কিভাবে ঢাকায় আনন্দের বন্যা বয়ে গিয়েছিল ও কিভাবে বাজি ফাটিয়ে পাকিস্তানের কৃতিত্ব উদযাপন করেছিল বাংলাদেশিরা। পরে তারা জানতে পারে সে খবর ছিল ভুয়া। তারেক রহমানের উপদেষ্টা সেদিনের সেই ভুয়া খবর এখনো মনে রেখেছেন, আর তার জন্যেই পাকিস্তানের কৃতিত্বের কথা বড় গর্বের সঙ্গে বলেছেন। কিন্তু তার এই কথা বাংলাদেশের জন্য কত বড় ক্ষতি করলো সেটা এবার টের পাবে বাংলাদেশ। নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের সফর এখন ক্লোজড চ্যাপ্টার। বাংলাদেশকে ডিজেল বা বিদ্যুৎ দেয়া বন্ধ করা হবে, ভিসা আবার কঠোর হবে। এক কথায় বাংলাদেশের দিকে সহযোগিতার হাত বাড়ানো। এত কিছুর পরে যে হাত বাড়িয়ে রেখেছিল ভারত, সেই হাতটা আস্তে আস্তে এবার পেছনে টেনে নেবে। শুধু এটা নয়, ভারতের ব্যবহার সর্বক্ষেত্রে আরো শীতল হবে। তার মানে আজকে বাংলাদেশ যে জ্বালানি সংকটে, বিদ্যুৎ সংকটে ভুগছে, ভারতের একটু ছোট্ট একটা টোকা মারলেই সেই সংকট কয়েক গুণ বেড়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে। সেই যে ব্যাপারটা নতুন করে আর বলবো না, কারণ গত বেশ কিছু প্রতিবেদনে আমি এই কথাগুলো বলেছি যে ভারত জ্বালানি না দিলে, বিদ্যুৎ না দিলে, তাদের রেডিমেড গার্মেন্টস শিল্পের যে সেখানটায় তাদের কাঁচামাল না দিলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এই শিল্প, বাংলাদেশের অর্থনীতি, সেটা আরও আমি এর আগেও বলেছি এবং আগামী দিনে আরও দেখতে পাবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই ভিডিও, আমাদের এই প্রতিবেদন? আপনারা কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন। বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক গতকাল খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি 3টি গুরুত্বপূর্ণ মিটিং করেছেন সরকারি এবং বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের সাথে, এবং কি আলোচনা করেছেন তিনি সেটি নিয়ে কথা বলবো। এবং বাংলাদেশে এই যে বিভিন্ন দূতাবাসে যে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে, যেটি ধারণা করা হচ্ছে যে এর সাথে জঙ্গি গোষ্ঠী জড়িত, এর প্রেক্ষিতে কিছু কিছু দেশ
তাদের দূতাবাস বাংলাদেশ থেকে সরিয়ে নেবার কথা ভাবছে। এছাড়াও রাশিয়ায় এই মুহূর্তে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের একটি গুরুত্বপূর্ণ মন্তব্য এবং আরো দু একটি বিষয় নিয়ে আজকের এই পর্ব শেষ পর্যন্ত সাথে থাকবেন। 12টি দূতাবাসে ইমেলের মাধ্যমে কারা হুমকি দিয়েছে, প্রিয় বন্ধুরা প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দুপুর 3:30টায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে মিটিং করেছেন। বিকেল 5:30-এ জামাতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সাথে মিটিং করেছেন এবং 7:30টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছেন। সালাউদ্দিন আহমেদের সাথে মিটিংয়ে তিনি বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো নিয়ে আলাপ করেছেন এবং তিনি বাংলাদেশে বিশেষ করে যেসব বিদেশি কূটনীতিকরা আছে তাদের নিরাপত্তা প্রদান করবার জন্য কথা বলেছেন এবং তিনি সালাউদ্দিন আহমেদকে মনে করিয়ে দিয়েছেন, সালাউদ্দিন আহমেদ যখন দীর্ঘদিন ভারতে নির্বাসনে ছিলেন তখন কিন্তু সারা কুকের ভাষ্য অনুযায়ী তারা ভারত সরকারের সাথে যোগাযোগ করে সালাউদ্দিন আহমেদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই তারা আশা করে যে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। যদিও সালাউদ্দিন আহমেদ বলেছে যে সেই একই কথা যে বাংলাদেশে জঙ্গি নেই, এগুলো বিরোধী দলীয় অপপ্রচার, আওয়ামী লীগের অপপ্রচার। সারা কুক তাকে মনে করিয়ে দিয়েছেন বাস্তবতাটা তারা জানেন এবং এই অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণ হওয়া উচিত। ডাক্তার শফিকুর রহমানের সাথে মিটিংয়ে সারা কুক আলাপ করেছেন এই যে বাংলাদেশে বর্তমানে যে জঙ্গিবাদের উত্থান, সেইখানে জামাতের সাথে এর সম্পৃক্ততা কতটুকু। কারণ এর আগে যতবারই জঙ্গি মুভমেন্ট হয়, জঙ্গিদের উত্থান হয়, জামাতের সম্পৃক্ততা নিয়ে কিন্তু একটি আলোচনা থাকেই। সেটি মনে করিয়ে সারা কুক বলেছেন যে বর্তমান যুগে সবকিছু টেকনোলজির মাধ্যমে সব এভিডেন্স কিন্তু আইডেন্টিফাই করা যায়, কোনো কিছুই হাইড করা যায় না। সুতরাং জামাত যদি বলে যে এইসব জঙ্গিবাদের সাথে আমাদের সম্পৃক্ততা নাই, তাহলেই কিন্তু সেটা নাই হয়ে যায় না, বরং জামাতের সাথে তাদের কোনো রিলেশন আছে কি না সেই ইনফরমেশনটা কিন্তু এখন আর কালেক্ট করতে খুব কষ্ট করতে হয় না। এবং সারা কুক তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাথেও কাজ করেছিলেন বলে শোনা যায়। সুতরাং সারা কুক তাকে বলে দিয়েছেন যে এইসব জঙ্গিবাদের সাথে জামাতের কোনো সম্পৃক্ততা যেন না থাকে এবং তাদের এইগুলো থেকে দূরে সরে যাওয়া উচিত। তারেক রহমানের সাথে আলোচনায় তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানিয়েছেন যে তারা তারেক রহমান সরকারের সাথে আছেন এবং ব্রিটিশ সরকার চায় যে বাংলাদেশে একটু ইনক্লুসিভ পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি হোক। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ কিন্তু জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে এবং এই যে IRI এর যে একটা জরিপ, সেখানেও কিন্তু বাংলাদেশ যে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে সেই ফাইন্ডিংস কিন্তু পাওয়া গেছে। এবং তারেক রহমানকে বলেছে যদি বাংলাদেশ একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট না থাকে তাহলে সেটি জঙ্গিবাদের উত্থানের জন্য সহায়ক হবে এবং বাংলাদেশের সামনে যে জ্বালানি এবং অন্যান্য বিষয়ের যে সমস্যাগুলো আসছে সেগুলো নিয়ে তাদের চিন্তা ভাবনা করা উচিত। সরকারের নিজস্ব অ্যাসেসমেন্টই কিন্তু বলছে যে ব্রিক্স সম্মেলনের আগে ইরান যুদ্ধ আরো তীব্র হতে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জ্বালানি সরবরাহ, জ্বালানি নিরাপত্তা এগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং সরকার যদি এগুলো কন্ট্রোল করতে না পারে আগামী 3 মাস পরে কিন্তু বাংলাদেশে এই জ্বালানি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তো এখন আমরা যতদূর জানি, খবর পাই, তাতে হলো যে আমেরিকা, ইউকে, কানাডা, ফ্রান্স, ইন্ডিয়া এরা সবাই মিলে চেষ্টা করছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরে আসুক এবং যদি এই ইনক্লুসিভ এনভায়রনমেন্ট কেউ চায় তাহলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে এবং সেই লক্ষ্যে কিন্তু বিদেশের অনেকগুলো শক্তি কাজ করে যাচ্ছে। এখন তারেক রহমানের যে অবস্থা, তারেক রহমান সরকারের উপরে
এই আইএসআই, পাকিস্তান এদের একটা আছড় আছে, এবং তারা তারেক রহমানকে সুকৌশলে কিন্তু ভারত থেকে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এগুলো থেকে তারা কিন্তু দূরে রাখছে, এবং যার ফলে বাংলাদেশ একটা ভয়াবহ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে তারেক রহমান 30শে অগস্ট ভারত সফরে যেতে চান বলে ভারতকে জানিয়েছেন, কিন্তু দিল্লি এখনো তাদের কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ আমরা আগেই বলেছি যে 25শে আগস্ট পর্যন্ত ভারতের পক্ষ থেকে একটা ডেট দেওয়া ছিল। এখন 30শে আগস্ট থেকে সফরে যেতে চান, সেই ডেটটি নরেন্দ্র মোদী অ্যাকোমোডেট করতে পারবেন কিনা সেটি আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে এই মুহূর্তে বাংলাদেশ থেকে বেশ কিছু দেশ তাদের দূতাবাস অন্য দেশে সরিয়ে নেবার কথা সিরিয়াসলি ভাবছে। এটা ভাবার অন্যতম কারণ হলো যে এই মুহূর্তে তারা প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং তারা যখন সরকারের কাছে সহায়তা চান, সরকারের যে অ্যাটিটিউড সেটা কিন্তু তাদের খুব একটা সন্তুষ্ট করতে পারছে না। তারপরেও ঢাকায় খবর নিয়ে জানলাম যে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক পাড়ার নিরাপত্তা ভালো করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। একটা ছোট্ট খবর দেই, ভৈরবের একটি ওয়ার্ডের কাউন্সিলর এবং ভৈরব পৌরসভার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন সৈকতকে জামাত বিএনপির সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। সৈকতের জানা যায় 4 লাখের বেশি লোক উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কাদের পক্ষে, কাদের জন্য আজকে তারা হাহাকার করছে, কাদের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। যে আলামিন সৈকতের মতো একটা ভৈরবের মতো জায়গার একটা স্থানীয় নেতা এবং কাউন্সিলর, তার জানা যায় 4 লক্ষের বেশি লোক হয়েছে। যদিও বাংলাদেশের মিডিয়া এই জামাত বিএনপির সন্ত্রাসীদের কথা বলতে পারেনি, তারা বলছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি যদিও, কিন্তু এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশের বেশ কিছু আমলা ভারতে দীর্ঘদিন ধরে যাওয়া আসার মধ্যে আছেন, এবং ভারতের একদিকে তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির নেতারা, জামাত, এনসিপি সমানে ভারতকে গালাগালি করছে, অন্যদিকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্য এগুলো পাওয়ার জন্য কিন্তু তারা ভারতের সাথে নেগোশিয়েট করেই যাচ্ছে। এই প্রেক্ষিতে বর্তমানে যে মস্কো সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, তিনি গতকাল একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে বাংলাদেশ যদি জঙ্গিদের কোলে তুলে রাখে, পিডার খাওয়ায়, তাহলে কি ভারত বসে বসে তা দেখবে? ভারত বসে বসে কি আঙ্গুল চুষবে? অনেকটা এরকমই রয়েছে। অর্থাৎ এই যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, ভারত যাওয়া না যাওয়া নিয়ে যেটা করলো, যে অকূটনৈতিক সুলভ আচরণ করলো, তাতে ভারত কিন্তু বেশ কিছুটা ক্ষুব্ধ। যদিও অনেকটা মানবিক কারণে তারা বাংলাদেশে ডিজেল বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য বলেন, এই সরবরাহগুলো কিন্তু তারা অব্যাহত রেখেছে। এই অবস্থায় বাংলাদেশ এবং তারেক রহমানের সরকারের বর্তমান অবস্থা মোটেও ভালো কিছু নয়, এবং তাদের সামনের দিনগুলো আরোই খারাপ হচ্ছে। এবং বিশেষ করে জঙ্গিবাদ যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, তাহলে এই জঙ্গিবাদ একদিকে যেমন বিশ্বের বুকে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে, তেমন তারেক রহমান সরকারের গদিকেও কিন্তু যে কোনো দিন নাড়িয়ে দেবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।